বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, একটা কোভিড-19 বা করোনা ভাইরাস একটা ছোট্ট অণুজীব গোটা পৃথিবীকে উলটপালট করে দিয়েছে এবং চরম এক অনিশ্চয়তার মধ্যে গোটা পৃথিবী। ফার্স্ট ওয়েভ অর্থাৎ প্রথম ধাক্কায় গিয়ে এখন দ্বিতীয় ধাক্কার মধ্যে গোটা পৃথিবী, বাংলাদেশও এর বাইরে নয়। এবং এই কোভিড-19 আমাদেরকে স্বাস্থ্য ঝুঁকি, মৃত্যু ঝুঁকির বাইরেও অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, কূটনৈতিক, সাংস্কৃতিক নানা ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে এবং পৃথিবী আর আগের মতো নেই, নতুন বিশ্ব ব্যবস্থায় প্রবেশ করেছে। যা কিছু সবটাই নতুন স্বাভাবিক অবস্থা এবং এভাবেই সবাই বিবেচনা করতে চাইছেন। অর্থাৎ পৃথিবী আর আগের জায়গা ফেরত যাবে না, কিন্তু নতুন যে ব্যবস্থার মধ্যে পৃথিবী প্রবেশ করছে তার সঙ্গে তাল মিলিয়ে সবাই চলতে পারবে কিনা, বাংলাদেশের কি অবস্থা, সেই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো। কথা বলবার জন্য আমাদের সঙ্গে ঢাকার গুলশানের বাসা থেকে যুক্ত হচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আব্দুস সবুর এবং আমাদের সঙ্গে ঢাকার গুলশানের বাসা থেকে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ ডক্টর এম আসাদুজ্জামান। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। ডক্টর মোহাম্মদ সবুর, আপনাকে দিয়ে আলোচনাটি শুরু করতে চাই যে করোনা ভাইরাসের পরিস্থিতি অর্থাৎ কোভিড পরিস্থিতি বাংলাদেশে কিরকম মনে হচ্ছে আপনার কাছে, কেমন দেখছেন আপনি? ধন্যবাদ। এখন যে কথাটি বলা হচ্ছে যে প্রথম ঢেউয়ের পর দ্বিতীয় ঢেউ, আমাদের দেশে কিন্তু প্রথম ঢেউটি এখনো চলছে বলেই তথ্য উপাত্ত বলছে। তার কারণ আমরা কিন্তু প্রথম ঢেউ শেষ করি, এখনো সংক্রমণের হার 10-এর কাছাকাছি ঘুরছে আর মৃত্যুর হার 1.3, 1.4-এর কাছাকাছি ঘুরছে। সুতরাং প্রথম ঢেউই শেষ হয়নি। মোটামুটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটি বলে সেটা হচ্ছে যে শনাক্তর হার 5%-এর নিচে যদি কমপক্ষে 3 সপ্তাহ থাকে তাহলে বলা যাবে যে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু আমরা কিন্তু শনাক্তর হার এবং মৃত্যুর হার দুটোই নিয়ন্ত্রণহীন। এবং স্বাস্থ্যের ক্ষেত্রে যেটি হচ্ছে সেটা হচ্ছে যে শনাক্তর হার যে হারে কমেছে, মৃত্যুর হার কিন্তু সেই হারে কমে। মৃত্যুটি যথেষ্ট আশঙ্কাজনক এবং মৃত্যুর হারটা বেশি কেন সেটার কারণ যদি বিশ্লেষণ করতে যাওয়া যায় তাহলে দেখা যাচ্ছে যে মানুষ চিকিৎসা নিতে আসছে খুব দেরিতে। তার কারণ সবকিছু ছেড়ে দেওয়াতে, সবকিছু খুলে দেওয়াতে একটি মোটামুটি বার্তা মানুষের কাছে পৌঁছিয়েছে যে কোভিড এমন কিছু না। আসলেও হয়তো কোভিড এমন কিছু না, কারণ সারা পৃথিবীর পরিসংখ্যান, বাংলাদেশের পরিসংখ্যান দেখবেন 85%, 80% বাড়িতে থেকেই ভালো হয়ে যাচ্ছে। অল্প কিছু 10-15% হাসপাতালে আসছে, আরো অল্প কিছু হয়তো আপনার ভেন্টিলেটর সাপোর্ট লাগছে, আর ওই যে বললাম 1.5% মারা যাচ্ছে। সমস্যা হচ্ছে যে কে এই 1.5%-এর ভিতর পড়বে এটা তো কেউ জানে না। আমরা সবাই মনে করি যে আমরা 85%, 90%-এর ভিতরে থাকবো, কিন্তু দিন শেষে যখন ওই অন্য শতাংশের দিকে আমরা ধাবিত হই তখন কিন্তু আর করার কিছু থাকে না। এবং মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যে পথে মারা গেছে, হাসপাতালে আসার সাথে সাথে মারা গেছে, একদিনের ভিতরে মারা গেছে, এগুলোই হচ্ছে বেশি। তার মানে দেরিতে আসছে, বাসায় থাকার চেষ্টা করছে, তারপর যখন খারাপ হয়ে যাচ্ছে তখন দেরিতে যাচ্ছে। ফলে মৃত্যু সামাল দিতে আর একটু হয়তো আমাদের সময় লাগবে। সংক্রমণ যখন আরো কমে আসবে তখন একটি কথা বিভিন্ন জায়গা থেকে আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে শীতের প্রকোপ বাড়তে পারে, তার জন্য প্রস্তুতি রাখা। মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটিকে আমি অন্য স্পিরিটের সাথে দেখতে চাই, যে উনি মোটামুটি কোভিড সম্পর্কে সবাইকে সচেতন থাকার জন্য বলছেন। তার কারণ হচ্ছে শীতে যে বাড়বে এরকম কোনো আবারও বৈজ্ঞানিক তথ্য উপাত্ত আমাদের কাছে নেই। তার কারণে আমাদের শুরুটা হয়েছিল কিন্তু শীতের সময়, খেয়াল করে দেখি, এবং তারপর আমাদের উপর দিয়ে যে ঝড়টা ঝাপটাটা গেল সেটা কিন্তু গরমের সময় গেল, বর্ষার সময় গেল, ঠিক আছে। সুতরাং শীতের সময় যে আরো বাড়বে এটি বলার কিছু নেই। এটি হয়তো ধরেন যে ইউরোপের এমনিতে একটা সাধারণ ধারণা আর কি, সেটি হয়তো ভুল ধারণা যে ঠান্ডায় কোভিড বেশি বিস্তার লাভ করে। এই ধারণার পেছনে যে বৈজ্ঞানিক কারণগুলো যারা ধারণা দিচ্ছেন তারা বলছেন, সেগুলো যদি আমরা একটু করে বিশ্লেষণ করি, একটি ধারণা হচ্ছে যে শুষ্ক আবহাওয়া, ভাইরাসটি বাতাসে অনেকক্ষণ ভেসে থাকবে, সুতরাং সংক্রমিত হওয়ার সংখ্যা বাড়বে। এর উল্টো পিঠে যেটা বলা যায় তাহলে যে বর্ষাকালে ভাইরাস তো বাতাসে ভাসার কথা ছিল না, ভাইরাস তো পানিতে, বৃষ্টির পানিতে নেমে আসার কথা ছিল, কিন্তু বর্ষাকালে তো সেই সুযোগটা আমরা পেলাম না। বর্ষাকালেও তো আমাদের সংক্রমণের হার যথেষ্টই বৃদ্ধি থাকে। আরেকটি যেটা সেটা হচ্ছে যে শীতকালে সাধারণত সর্দি জ্বর একটু বেশি হবে,
যেটা আপনার ঋতু পরিবর্তন, এবং এই সর্দি জ্বরের সময় শ্বাসতন্ত্রটা একটু দুর্বল থাকে, এবং এই কোভিড তো শ্বাসতন্ত্রেরই একটি অসুখ, সুতরাং দুর্বল শ্বাসতন্ত্রের উপর সে হয়তো একটু জাকিয়ে বসতে পারবে। এরকম বেশ কিছু কথাবার্তা আছে, যেটি আবারও বলা হচ্ছে যে এই ভাইরাসের বাইরে যে আবরণ, সেই আবরণটা মানে আল্ট্রাভায়োলেট রেতে ক্ষতিগ্রস্ত করে। শীতকালে আল্ট্রাভায়োলেট রে মানে সূর্যের প্রখরতা কম থাকবে, সুতরাং ভাইরাসের উপর সে তার আধিপত্য করতে পারবে না। কিন্তু যখন আমাদের যে গরমের সময় সূর্যের যে তাপের আধিক্য আমরা দেখলাম, সেক্ষেত্রে কিন্তু আমরা সেরকম কোনো সুযোগ পাই না। তারপরেও সবচেয়ে ব্যাপারটা হচ্ছে যে সচেতনতা, আপনি যে কথাটা বললেন সেটি হচ্ছে দিন শেষে সব ব্যাপার, যে এটা নিয়েই আমাদের হয়তো অনেক কাল থাকতে হবে, ঠিক আছে, এর সাথে আমাদেরকে বসবাস করতে হবে। এবং এই বসবাসের জন্য যতক্ষণ পর্যন্ত ভ্যাকসিন না আসছে, এখন তো মোটামুটি নিশ্চিত যে সামনের বছরের প্রথমের অর্ধের আগে কখনো ভ্যাকসিন পাওয়া যাবে না। আর ভ্যাকসিন আসলে পারে আমরা কবে পাবো, আমাদের সবাই কবে পাবে, সেটা নিয়েও একটি বড় ব্যাপার। সুতরাং এখন পর্যন্ত যে বৈজ্ঞানিক তথ্য আছে আমাদের কাছে, তাতে তিনটা জিনিস: একটি হচ্ছে দূরত্ব বজিয়ে রাখা, মাস্ক ব্যবহার করা, ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধোয়া। এই তিনটি অস্ত্র, এবং এই অস্ত্রগুলো আমরা যত বেশি ব্যবহার করতে পারবো, আমরা যতটা এটার সাথে অভ্যস্ত হয়ে উঠবো, তত হয়তো সংক্রমণের হার কমবে। সংক্রমণের হার কমলে এর থেকে ভোগান্তিটাও কমবে। জি, আমি আসবো আবার আপনার কাছে। ডক্টর আসাদুজ্জামান, একটু আপনার কাছ থেকে শুনতে চাইবো যে এমনি সাধারণভাবে একদম শুরুর দিক থেকেই অর্থনীতিবিদরা, ইভেন রাষ্ট্রবিজ্ঞানীরা কিংবা রাজনৈতিক নেতৃত্ব সবাই বলবার চেষ্টা করছেন যে কোভিড-19 আসলে মানুষের যে মৃত্যুর সংখ্যা এর কারণে সরাসরি বা স্বাস্থ্য ঝুঁকির কারণে, তার চাইতে বেশি আসলে সংকটটা তৈরি করবে অর্থনৈতিক সংকট। সো সব মিলে একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে বিশ্বের অনেক দেশই 10 বছর, 5 বছর, 3 বছর মেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা ইতিমধ্যেই সাজিয়েছে, উন্নত দেশগুলো বিশেষ করে। আমি তো বাংলাদেশের পরিস্থিতিটা আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি কি মনে করেন একজন অর্থনীতিবিদ হিসেবে, যে কোভিড-19 বাংলাদেশের অর্থনীতির উপরে কি প্রভাব ফেলতে পারলো, আসলে কোনো প্রভাব সে ফেললো কি না? ডক্টর আসাদ, দেখুন, এখানে আমাদের প্রথমেই মনে রাখতে হবে, জনাব সবুজ সাহেব বলেছেন, সেখান থেকে আমি যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে যখন কোভিডের আক্রমণ শুরু হলো, তখন দেখা গেল যে বহু লোক যারা ইনফরমাল সেক্টরে আছেন তারা আর কাজ নেই, কারণ লোকে ভয়ে লকডাউনের কারণে বিভিন্ন জায়গায় চলে গেছেন, কাজ করতে পারেন নাই, দোকানপাট বন্ধ হয়ে গেছে, হাট বাজার বন্ধ হয়ে গেছে, এবং এইটা এখনো অনেক ক্ষেত্রে বেশ কিছুটা আছে, এবং যারা কাজ হারিয়েছেন তারা সবাই কাজ এখনো পান। রেডিমেড গার্মেন্টসে কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু ওই মিডিয়াম এন্ড স্মল এন্টারপ্রাইজ যেগুলো, সেখানে খুব বেশি এখনো। তো তার ফলে কিন্তু বহু লোকের রুটির ব্যাপার নিয়ে যথেষ্ট সমস্যা হচ্ছে, এবং এই ধরনের কথা আমরা শুনেছি অনেক সরাসরি ভাবে, যে আমরা কোভিডে মরবো না বুঝতে পারছি। তো সুতরাং এইটা যে একটা সমস্যা আছে এটা পরিষ্কার, কিন্তু মানুষ না বাঁচালে তো আবার এটা একটা উভয় সংকটের মতো। এক্ষেত্রে যেটা করণীয় সেটা সাধারণভাবে, কিন্তু সহজ নয়, সেটা হচ্ছে এই যে সরকারকে বিভিন্ন ধরনের সাপোর্ট দিতে হবে। এইটা সরকার নীতিগতভাবে স্বীকার করেছেন, এবং মহামান্য প্রধানমন্ত্রী গোড়া থেকে এই ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে আমাদের বড় যে সমস্ত এন্টারপ্রাইজ তারা টাকা পয়সা তুলে নিয়েছে, কিন্তু মিডিয়াম এন্ড স্মল এন্টারপ্রাইজ পারে নাই, 20% বেশি হয়তো পারে না, এরকম খবর আছে। তাহলে কি অবস্থা এইখানে? তার মানে ব্যবস্থাপনার একটা সমস্যা। এই জিনিসটাকে কিভাবে আমরা দূর করবো আমরা এখনো জানি, কিন্তু করার চেষ্টা করতে হবে। এই হলো এক। দুই নম্বর, যে মানুষকে বাঁচিয়ে কি করে কাজ করতে হবে সেই পদ্ধতি কাজ করতে হবে। সুতরাং সেখানে মাস্ক এবং সোশ্যাল ডিস্টেন্স অবশ্যই, কিন্তু এই জিনিসটা এখনো বাংলাদেশে সাধারণভাবে ছড়ায়, এটা সত্য কথা। আর আরেকটা জিনিস যেটা বুঝতে হবে, সেটা একটা জিনিসের ব্যাপার, এটা একটা কাউরির হাত নাই।
কালকেও যেমন সায়েন্স বিখ্যাত পত্রিকা আছে, সেখানে এই কথা এটা বেরিয়েছে। দুদিন আগে থেকে আমরা শুনেছি, কানাঘুষা কালকে দেখে, যে আমাদের ব্লাডে, আমাদের শরীরে নিয়ান্ডারথেলদের যে জেনেটিক কোড পেয়ে গেছে, এবং আমরা নাকি অন্যান্য তুলনায় অনেক বেশি ভুক্তভোগী হতে পারি। আমি জানি না এটা কোন বেসিসে হয়েছে, কারণ আমি যতটুকু মানুষের রেভলিউশন সম্বন্ধে জানি, মানুষের চলাফেরা সম্বন্ধে জানি, তাতে আমাদের এখানে নিয়ান্ডারথেল নয়। তবে হতে পারে, তার কারণ হচ্ছে যে আপনার 40-50 বছর, 1000 বছর আগে যে মাইগ্রেশন হয়েছে, এটা বাংলাদেশ দিয়ে কতটুকু গিয়েছে, বাংলাদেশ হয়েছে কিছু জানি না, কিন্তু এটা আমাদের হাতের বাইরে। কিন্তু তাহলে অর্থনীতিকে কি করে করব? আমাকে এর মধ্যে থেকেই ব্যবস্থা করতে হবে। একটা জিনিস সেটা হচ্ছে যে, সেটা অনেক কৃষি হবে বোধহয় সম্ভবত আমাদের, কারণ কৃষি আমাদের এখন পর্যন্ত সেভাবে এফেক্টেড হয়েছে। হাঁস মুরগির খামার হয়েছে, মাছের চাষের সমস্যা হয়েছে, ভেজিটেবল ফ্রুটসের সমস্যা হয়েছে, কিন্তু আল্লাহর রহমতে আমরা বোরো ধানটা পেয়েছি। কিন্তু মুশকিল হলো যে সামনে যে আপনার ইসলামে যে চলছে, তারপরে আমনের যথেষ্ট ক্ষতি হবে। এইটাও কিন্তু সরকারকে এখনই মনোযোগ দিতে হবে, না হলে কিন্তু আমার এইগুলো যাবে, ওগুলো যাবে। এইটা সরকারকে কিভাবে ব্যবস্থাপনা করবেন সেটা এখনই চিন্তা ভাবনা করতে হবে এবং সেভাবে কাজ করতে হবে। আমি আবারও শেষে বলতে চাচ্ছি যে স্বাস্থ্য এবং জীবিকা, এই দুটার মধ্যে কোন রকম ডাইকোটমি নাই, সে ফলস ডাইকোটমি, দুটোই আমাকে বাঁচাতে। জীবন এবং জীবিকা দুটি বাঁচাতে হবে। ডক্টর সবুর, একটু আপনি আমাদেরকে বলবেন যে মানে বলা হচ্ছে যে সেকেন্ড ওয়েভ বা এই দ্বিতীয় ঢেউ আরো অনেক বেশি, এই সময়টাতে করোনা অনেক বেশি শক্তিশালী থাকবে, মানে এই ধারণাটাই বা কতটা ঠিক আছে সেটি একটু আপনার কাছ থেকে বুঝতে চাইবো। এবং আপনি কি মনে করেন যে বাংলাদেশের সেকেন্ড ওয়েভ, আপনি যেটি বলছিলেন যে এখনো প্রথম ঢেউই চলছে, তো আপনার কি ধারণা দ্বিতীয় ওয়েভ কবে নাগাদ বাংলাদেশকে স্পর্শ করতে পারে, নাকি অন্য কোথাও চলে যাবে বাংলাদেশের আশপাশ দিয়ে? এখন পর্যন্ত যে তথ্য উপাত্তগুলো আমরা পাচ্ছি, আমাদের তো তথ্য উপাত্তের কিছু সীমাবদ্ধতা আছে, সেগুলো তো আমরা সবাই জানি। তো সেই সীমাবদ্ধ তথ্য উপাত্তর ভিত্তিতেই যেটা বলা যায় যে ধরেন অন্তত অক্টোবর তো যাবেই আপনার 5% নিচে আনতে গেলে পারে। তারপরে এখন এইভাবেই চলবে না আবার বাড়বে, এটা খুব বেশি নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না। তার কারণ হচ্ছে যে বাংলাদেশ কতগুলো সুযোগ বা সুবিধা পেয়েছে, যেটি অনেক সময় আমাদের নেতৃবৃন্দ নিজেদের সাফল্য বলে মনে করছেন, কিন্তু এই সাফল্যগুলো কিন্তু প্রাকৃতিক ভাবে আমরা পেয়েছি। একটি হচ্ছে যে আমাদের জনসংখ্যার একটি বড় অংশ হচ্ছে যুবক, এবং ফলে আক্রান্তের একটি বড় সংখ্যাও হচ্ছে যুবক, এবং যুবকদের মৃত্যু হার সারা পৃথিবীতেই কম, সুতরাং আমাদের মৃত্যু হারও কম। ঠিক আছে, ফলে আমরা যখন বলি যে ইটালির দিকে তাকিয়ে দেখেন, ইংল্যান্ডের দিকে তাকিয়ে দেখেন, ফ্রান্সের দিকে তাকিয়ে দেখেন, এখন সেখানে মারা যাচ্ছে কারা? 60-এর উপরে, 65-এর উপরে যে সমস্ত মানুষ, তারা। আমাদের তো ওই ধরনের মানুষের সংখ্যা খুব বেশি নেই, এবং আমাদেরও যারা আক্রান্ত হচ্ছেন তার ভিতরে ওই ধরনের যারা, তারাই কিন্তু বেশি মারা যাচ্ছে। সুতরাং দুটো জিনিস, একটি হচ্ছে যে আক্রান্ত হলেও আবার ওই যে আরেকটা ব্যাপারটা যেটা হচ্ছে যে যুবক শ্রেণী আক্রান্ত হলে পরেও তাদের অনেকেরই উপসর্গবিহীন থাকছেন অথবা খুবই অল্প উপসর্গে আছেন। এবং এই যে করোনার সাথে আরেকটি যে সমস্যা এসেছে সেটা হচ্ছে যে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হওয়া। করোনা পজিটিভ হলে তাকে আইসোলেশনে পাঠিয়ে দেওয়া, তাকে একঘরে করে রাখা, কাজ থেকে ছাড়িয়ে দেওয়া অথবা বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে দেওয়া, এইসব কারণে কিন্তু অনেকে যদি ছোটখাটো উপসর্গ থেকেও থাকে তারা কিন্তু টেস্ট করাতে যাচ্ছেন, অথবা টেস্ট করানোর পরও তারা কিন্তু ব্যাপারটি চেপে যাচ্ছে। তার কারণ হচ্ছে ওই যে জীবনের সাথে জীবিকার একটি সমন্বয় করার চেষ্টা করছেন। তো ফলে এরকম অনেক
মানে আমার পরিচিতদের ভিতরেই অনেককেই আমি বাট জানি। যেটি বলছেন যে হেয় প্রতিপন্ন করার, সেটি নিঃসন্দেহে হওয়া উচিত নয়, কিন্তু অল্টারনেটিভ কি আছে? যেই আপনি যেটি বলছিলেন যে আইসোলেশনে পাঠিয়ে দেয়া, ছুটি দিয়ে দেয়া, এগুলোকে আপনি বলছিলেন যে এর কারণে মানুষ অনেকে টেস্ট করতে যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে অল্টারনেটিভ কি আছে এগুলো না করে? অল্টারনেটিভটা খেয়াল করে দেখেন যে আমরা মাতৃত্বকালীন ছুটি দিই, আমরা পিতৃত্বকালীন ছুটি দিই, আমরা সিক লিভ দিই, এরকম তো সব প্রভিশন গুলো আমাদের আছে। সুতরাং এটিও একটি অসুস্থতা বা এটাও একটি আপদকালীন সময়। তো এই সময় সবেতন ছুটি তাদের দেওয়ার তো কোনো কারণ থাকতে পারত না। কিন্তু আবার আমরা এই আইসোলেশনের নামে যে কাজগুলো করেছি, এখন আমরা যদি পেছনে ফিরে তাকিয়ে দেখি, তাহলে আমরা বুঝবো যে আমাদের যে কাজগুলো ঠিক হয়েছে তা না। এই যে আইসোলেশনের জন্য আমরা লাল পতাকা উড়িয়ে দিলাম বাড়িতে, যে এই বাড়িতে করোনা রোগী আছে, এবং এই লাল পতাকা কিন্তু এক ধরনের সামাজিক নিগ্রহের কারণ হয়ে দাঁড়ায়। এবং প্রথম যেগুলো হয়েছে, তো এটার জন্য একটা মানসিক চাপেরও ব্যাপার গুলা কিন্তু আসছে। তো ফলে আমি যে কথাগুলো বলছিলাম যে অনেক, আর এরপরে যেটা হলো যে টেস্টের ক্ষেত্রে যে ভোগান্তিগুলো মানুষের হলো, মাঝে টাকার পরিমাণ, আবার টাকা সরকার কমালো, এর ফলে এক ধরনের কিন্তু পরীক্ষার প্রতি অনীহা এবং আস্থাহীনতা, এই যে জেকেজি রিজেন্টের কারণে আস্থাহীনতার গল্প, ফলে পরীক্ষার জন্য অবস্ট্রাকল করা হয়েছে এবং কনফিডেন্স মানুষ হারিয়েছে, ফলে পরীক্ষা হচ্ছে। পরীক্ষা না হলে পারে যিনি আক্রান্ত তিনি কিন্তু নীরবেই ছড়িয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা তো সংক্রামক ব্যাধি, ছড়াবেই। তো সব মিলিয়ে হয়তো আমি যেটা বলছিলাম যে আমার ব্যক্তিগতভাবে যেটা ধারণা, যে আমরা হয়তো এরকম ভাবেই আরো কয়েক মাস হয়তো কাটিয়ে দিব, একেবারে যে ওই যে চীনের মতো বা নিউজিল্যান্ডের মতো কয়েক মাস ধরে কোনো কেস নেই, এরকম অবস্থাতে আসতে বোধহয় আমাদের একটু সময় লাগবে। তার কারণ হচ্ছে যে আমাদের জনসংখ্যার একটি আধিক্য আছে, এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা কিন্তু খুবই পৃথিবীর সবচেয়ে বেশি জনবহুল দেশ আমাদের এখানে, ফলে ওই যে ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করা সেটি সম্ভব হচ্ছে না, ঠিক আছে, কিন্তু আবার আমরা মাস্ক পরতেও রাজি, ঠিক আছে। মাস্ক ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে না পারলে মাস্ক যদি আমরা পরি, অন্তত বাইরে যখন, তখন যদি মাস্ক না, বাট দ্বিতীয় ঢেউয়ের ক্ষেত্রেও আমাদের দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা কি, মানে সেকেন্ড ওয়েভের আশঙ্কাটা কি আপনার কাছে? যেহেতু প্রথম ঢেউই শেষ হয়নি, সেহেতু দ্বিতীয় ঢেউ কারা মোকাবেলা করছে? যারা প্রথম ঢেউ অনেকটাই নামিয়ে দিতে পেরেছে, আমরা বলছি যারা নিয়ন্ত্রণে, ফ্রান্স, ইংল্যান্ড, ঠিক আছে, কোরিয়াতেও কিছুটা এসছে, নিউজিল্যান্ডেও এসছে, যারা প্রথম ঢেউ একেবারে নিয়ন্ত্রণে এনেছে। এবং যেটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে 5% হার 5% নিচে থাকতে হবে, এবং সেটি ক্রমাগতভাবে 3 সপ্তাহ থাকতে হবে। এরকম যারা করেছিল তারাই এখন সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ঢেউয়ের সম্মুখীন হচ্ছে। আমরা কবে সেই পর্যায়ে যেতে পারবো সেটি কিন্তু এখনো নিশ্চিত না। প্রথমে আদতেও আমাদের ওই পর্যায়ে যাবো কিনা বা দ্বিতীয় ঢেউ আসবে কিনা সেটি নিশ্চিত করে বলার মতো তথ্য উপাত্ত কিন্তু এখন পর্যন্ত আমি মনে করছি। জি, আমি আসবো আবার আপনার কাছে। ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান, একটু আপনার কাছ থেকে শুনতে চাইবো, আপনি যেখান থেকে কৃষি দিয়ে শেষ করেছিলেন সেখান থেকে যদি আবার শুরু করতে চাই, যে খাদ্য নিরাপত্তার ইস্যুটি পৃথিবীব্যাপী বা বহুকাল ধরেই বহুল আলোচনার মধ্যে আছে। এই প্যান্ডেমিক আসলে সেই নিরাপত্তায় কতটা আঘাত হানতে পারলো, এবং সেখানটাতে বাংলাদেশের আসলে অবস্থাটা কি বা প্রস্তুতিটা কি? আপনি কিছুটা পরামর্শ বলছিলেন, আরো কিছু যোগ করবার যদি থাকে বা। দেখুন, এইটা প্যান্ডেমিকের সাথে কতটুকু সম্পর্কিত সেটা বলা বড় মুশকিল, বিশেষ করে কৃষি যেহেতু মাঠে ঘাটে করতে হয়, এবং একই সঙ্গে যেহেতু আমরা অনেক আমদানির উপরে নির্ভরশীল অনেক ক্ষেত্রেই, সেক্ষেত্রে গোটা পৃথিবী যেখানে এই প্যান্ডেমিকে শিকার, সব মিলিয়ে একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে আসলে ফুড সিকিউরিটির জায়গা থেকে বাংলাদেশের প্রস্তুতি কি থাকা দরকার আপনি মনে করেন, বা আদৌ কোনো সংকট হবে কিনা সেটাও একটা। হ্যাঁ, এইখানে আপনি যে কথাটা বললেন সেটা সূত্র ধরে বরং বলি। তাহলে কথা হচ্ছে যে আমার যতটুকু চাল লাগবে আমি এখন সাধারণভাবে তাতে স্বয়ংসম্পূর্ণ আছি, কিন্তু আমি যে খাবার তেলটা খাই সেটা আসে কোথা থেকে? চিনি যেটা খায় হয় ব্রাজিল থেকে আসে, না হয় অন্য কোনো জায়গা থেকে আসে।
এই আমরা যদি পেঁয়াজ ভারত থেকে বা মিশর থেকে বা বার্মা থেকে না আসে, মিয়ানমার থেকে না আসে, তাহলে হাই হাই হয়ে যায়। এই যে এই সমস্যাটা কিন্তু বেশ কিছুদিন ধরে আছে। আপনার নিউট্রিশনের জন্য, পুষ্টির জন্য আপনি মাংস না খেতে পারেন, ডাল যদি খেতে পারেন, সেটা আপনার সামাল দিতে পারবেন। সেই ডালেরও তো আপনার অনেক বাইরে থেকে আসে। তাহলে কেবল তো ভাত খেলে তো হবে না, ভাতের সাথে তো অন্য জিনিস লাগবে। এইখানে কিন্তু কৃষির ঘাটতিটা হয়েছে, কৃষকের ঘাটতি নয়, কৃষির। কারণ হচ্ছে যে এই যত সমস্ত চাল ছাড়া যা কিছু আপনি উৎপাদন করবেন সবকিছুই বাজারে নিতে হবে, বাজারে গিয়ে বিক্রি করবেন, তারপরে আপনি আপনার চালটা কিনবেন, তেল কিনবেন, মশলা কিনবেন, জামা কাপড় কিনবেন, বাচ্চার লেখাপড়া শিখাবেন, সবকিছু সেখান থেকে। তো তার মানে হচ্ছে যে পুরো অর্থনৈতিক ব্যাপারটা এটাই কিন্তু এখানে। এখন প্যান্ডেমিকের কারণে বহু দেশে অসুবিধা হয়েছে, ব্যবসা বাণিজ্যের অসুবিধা হয়েছে, এবং সেসব জায়গা থেকে অনেক ক্ষেত্রে আমরা হয়তো আমদানিও করতে পারছি। এই সমস্যাটা কিন্তু সামনে আর হতে পারে, এবং যদি প্রকট হয় তাহলে আমাদের চালের হয়তো স্বয়ংসম্পূর্ণতা মোটামুটি চলবে, কিন্তু পুষ্টির স্বয়ংসম্পূর্ণতা থাকবে না আমাদের। বাংলাদেশ পুষ্টির ব্যাপারে অনেকখানি করেছে, কিন্তু আমরা ইতিমধ্যে কিছু বিশ্লেষণ করেছি, তাতে বলতে পারি যে 1% যদি আমাদের পার ক্যাপিটা ইনকাম ফল করে, তাহলে স্টান্টিং প্রায় 0.5% বেড়ে যাবে, লোকে অনেক বেশি পেটে হয়ে যাবে, এবং তারা ভবিষ্যতে তারা কিন্তু প্রোডাক্টিভ হবে না। তার মানে এটা একটা লং টার্ম ইম্প্যাক্ট। তার মানে হচ্ছে যে আমাকে দেশে আরো বিভিন্ন ধরনের কৃষিজ দ্রব্য পণ্য আমাকে উৎপন্ন করতে হবে, এবং এইটা করতে গেলে কিন্তু প্রথমেই প্রশ্ন উঠবে, তাহলে চাল পাবো কোত্থেকে? তাহলে চালের উৎপাদনশীলতা আমাদের কিন্তু পৃথিবীর মধ্যে সবচাইতে কম দেশগুলোর মধ্যে একটা, মাত্র 3 মেট্রিক টন পার হেক্টর। ভিয়েতনামে 5, ইন্দোনেশিয়া বা ওই সমস্ত জায়গায় 4। আমরা যদি 3 থেকে 4-এও নিতে পারি, তাহলে যতখানি জমি আমাদের বাঁচবে, কতটুকু জমিতেই মাত্র ডাল পাই। তার মানে হচ্ছে ওই জমিটাতে আমি ডালের উৎপাদন ডবল করতে পারি, অন্য জিনিসেরও বেশ কিছু বাড়াতে পারি। এই দিকে আমাদের নজর দিতে হবে। জি, ডক্টর মোহাম্মদ সবুর, আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাইবো যে এই প্যান্ডেমিকের শুরুতে যেটি নিয়ে সবচেয়ে বেশি আমরা আলোচনা করেছি বা পৃথিবী জুড়ে আলোচনা হয়েছে বা যেটি প্রমাণিত হয়েছে, যে পৃথিবীর দেশে দেশে, সেটি উন্নত দেশ হোক, উন্নয়নশীল হোক, আর একেবারে দরিদ্র দেশ হোক, কেউই আসলে জনস্বাস্থ্যের ব্যাপারে খুব একটা নজর দেননি, এবং সেটি এই কোভিড-19 আসলে খুব খোলামেলাভাবে আমাদের সবাইকে দেখিয়ে দিয়েছে। সো এরপরে কি মনে হয় যে জনস্বাস্থ্যের ব্যাপারে অন্য সরকারগুলোর প্রসঙ্গে যদি বাদও দিই, বাংলাদেশের ক্ষেত্রে কি মনে হচ্ছে যে আমরা কতটা সচেতন, সজাগ হলাম, বা নীতি প্রণয়নের ক্ষেত্রে বা নীতি নির্ধারণের ক্ষেত্রে কি কি উদ্যোগ আমরা গ্রহণ করলাম, আমাদের বাজেটে যেটি এই চলতি অর্থ বছরের বাজেটে তার কি প্রতিফলন থাকলো, সব মিলিয়ে আপনার কাছে শুনতে চাই যে আপনি কি মনে করেন যে আমরা কি আসলে মনে করছি কিনা যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, স্বাস্থ্য কখনোই অগ্রাধিকারের খাত ছিল না। আপনি যদি আমাদের ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এখন তো অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে, এগুলা দেখে, এর কোনোটাতেই কিন্তু স্বাস্থ্য অগ্রাধিকারের খাত না। অগ্রাধিকার হয়েছে আপনার ইনফ্রাস্ট্রাকচার, অগ্রাধিকার পেয়েছে এনার্জি, পয়সা সেদিকে চলে গেছে, ঠিক আছে। এবং আমরা যদি দেখি যে ক্রমাগতভাবে গত 10-12 বছর ধরে, 2009 সাল থেকে তো অবশ্যই, আপনার স্বাস্থ্য সেক্টরের বাজেট অ্যাজ এ শেয়ার অফ দ্য ন্যাশনাল বাজেট, জাতীয় বাজেটের শেয়ার হিসাবে স্বাস্থ্য সেক্টর বাজেট কিন্তু ক্রমাগতভাবে কমেছে। এখন ব্যাপারটা হচ্ছে কি যে এই জিনিসটাকে একটু শুভঙ্করের ফাঁকি দিয়ে চালানোর চেষ্টা করা হচ্ছে, যে আমাদের বাজেটের পরিমাণ তো প্রচুর বাড়ছে প্রতি বছর, সেটা মূলত আমরা সবাই জানি। তো ফলে প্রতি বছরই স্বাস্থ্যের বাজেট কিন্তু অ্যাবসলিউট অ্যামাউন্টে বাড়ে,
গত বছর যদি 100 থাকে এবার হয়তো 110 হয়েছে। কিন্তু কথা হচ্ছে কি যে আপনি যদি শেয়ার অফ দ্য ন্যাশনাল বাজেট দেখেন তাহলে কিন্তু কমছে। এখন এই যে অ্যাবসলিউট অ্যামাউন্টে বাড়লো, এটা দিয়ে সরকারের নীতি নির্ধারকরা বলার চেষ্টা করেন যে স্বাস্থ্যের বাজেট তো বাড়িয়ে দিচ্ছে, কিন্তু এই ওভার দ্য টাইম আপনার জিনিসপত্রের দাম বেড়েছে, টেকনোলজি বাড়ছে। স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এত বেশি প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা, যে প্রযুক্তির পেছনে পয়সা করে চলে যাচ্ছে। আগে দেখেন 40-50 বছর আগে ডাক্তার সাহেবের কাছে গেলে ডাক্তার সাহেব কয়টা পরীক্ষা নিরীক্ষা করতেন, আজকাল তো পরীক্ষা নিরীক্ষা ছাড়া ডাক্তার সাহেব কথাই বলবেন। ঠিক আছে, তো এই যে খরচগুলো বাড়ছে এবং আমরা মোটামুটি যেটা দেখছি সেটা হচ্ছে যে ক্রমাগতভাবে সরকারের বাজেট কমছে। আর আমরা যেহেতু উন্নয়নশীল দেশের রাস্তাতে হাঁটা শুরু করেছি, ফলে দাতাদের বাজেটও কমছে। তাহলে দাতাদের বাজেট কমছে, সরকারের বাজেট কমছে, তাহলে বাড়ছে কোথায়, কার বাজেট বাড়ছে? যেটাকে আমরা বলি আউট অফ পকেট। আমার আপনার পকেট থেকে টাকা খরচ হচ্ছে, যেটি এখন 70% উপরে। এখন যারা ব্যাংকক সিঙ্গাপুরে মেডিকেল চেক আপে যান তাদের জন্য 70% আউট অফ পকেট হয়তো কোনো ব্যাপারই, কিন্তু যে রিক্সাওয়ালাটির ওয়াইফ সিজারিয়ানের জন্য 12,000 টাকা খরচ করতে হবে, তার জন্য এই আউট অফ এক্সপেন্ডিচার মানে হচ্ছে তার 5-7 বছরের সঞ্চয়ের এক ধাক্কাতে নিচে নেমে। এবং আমাদের কাছে যে পরিসংখ্যান আছে সেটি বলছে যে কমপক্ষে 5-15% মানুষ প্রতি বছর দারিদ্র সীমার নিচে নেমে যাচ্ছে, এই যেটাকে আমরা বলছি ক্যাটাস্ট্রফিক ইনফ্লুয়েন্স। এখন কোভিড-19 এর ক্ষেত্রে তো সব স্বাস্থ্যের ক্ষেত্রে বেশ সব আলোচনা হলো। আমরা প্রত্যাশা করেছিলাম যে অন্তত এই বাজেটে কিছুটা হলে পরে ভদ্রতা করে সরকার দেখাবে। এখন এখানেও কি শুভঙ্করের ফাঁকিটা দেওয়া হলো? অর্থমন্ত্রী যে বাজেট বক্তৃতা দিলেন সেখানে উনি বললেন যে স্বাস্থ্যের বাজেট গতবার এত ছিল, এতবার এত হলো। কতটা বাড়লাম উনি সেটা দেখেন যে 3টা বড় প্রজেক্ট 3জন ফাইন্যান্স করেছে। ওয়ার্ল্ড ব্যাংক $100 মিলিয়ন দিয়েছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক $100 মিলিয়ন দিয়েছে এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আর $100 মিলিয়ন দিয়েছে। এর বাইরে ওয়ার্ল্ড ব্যাংকের আরো 50 মিলিয়ন আছে। সব মিলিয়ে $350 মিলিয়ন যে পরিমাণ, সেটি যোগ করে স্বাস্থ্যের বাজেট দেওয়া হচ্ছে। সুতরাং এই বছরের স্বাস্থ্যের বাজেটের সাথে $350 মিলিয়ন যদি আপনি বাদ দেন তাহলে গত বছরের তুলনায় কিন্তু কোনো বাড়েনি। কিন্তু মাননীয় অর্থমন্ত্রী জোর গলায় বলে দিলেন যে এটা বেড়ে গেছে। এই যে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা তৈরি হচ্ছে, এটার স্বাস্থ্য খাতের যে খসড়াটা দেওয়া হয়েছে, যেটা গত 21 তারিখে না ওই রকম কোন একদিন এটা নিয়ে আলোচনা হয়েছে, সেই খসড়াটাতে কি বলছে? তারা বলছেন যে 2025 মানে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষ সময়ে যে 2% জিডিপির বাজেট করা, এখন হচ্ছে 0.7, 1% নিচে। এবং সরকারের পরিকল্পনাই বলছে যে 2% উপরে যাবে না 5 বছর পরে। অথচ বহু বছর ধরে WHO এবং অন্যান্য সংস্থা সবাই বলে আসছে যে ন্যূনতম 5% অফ দ্য জিডিপি না হলে পারে তুমি স্বাস্থ্য সেবা দিতে পারো। তার মানে দাঁড়াচ্ছে কি? এখন এর পেছনে কারণ যদি আমরা খুঁজতে যাই তাহলে খেয়াল করে দেখেন, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার এই যে দুর্গতি, এর কারণ হচ্ছে যে আমাদের যারা নেতৃস্থানীয় ব্যক্তি তারা তো দেশে স্বাস্থ্য কখনো নিতে যান না। সরকারি খাতের যারা তারা তো চলে যাচ্ছেন বিদেশে, আর বেসরকারি খাতের যারা তারাও যাচ্ছেন বিদেশে। ঠিক আছে, চেক আপ করতেও আমরা লন্ডনে যাচ্ছি, ঠিক আছে, আর সিঙ্গাপুরে যাচ্ছি। এখন করোনার কারণে এসে যে ব্যাপারটা দাঁড়ালো, বিদেশ যখন যাওয়া গেল না তখন তাদের জন্য সিমেজ দাঁড় করিয়ে রাখা হলো। ঠিক আছে, সুতরাং সেবা কিন্তু একটি শ্রেণী বৈষম্য তৈরি হয়ে গেছে। এখনো আপনি খেয়াল করে দেখবেন যে এই যে করোনায় আক্রান্ত হয়ে আমাদের এমপি, মন্ত্রী বা অন্যরা যারা, তারা কোথায় চিকিৎসা নিচ্ছে এবং কোথায় চিকিৎসা অবস্থায় মারা যাচ্ছে, যারা মারা যাচ্ছে সব কিন্তু সিএমএইচ। তো তার মানে হচ্ছে কি যে ঢাকা মেডিকেল কলেজে কিন্তু কেউ যাচ্ছেন না। তো তার মানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বা কুর্মিটোল বা কুয়েত মন্ত্রী, যেগুলা সরকার স্বীকৃত কোভিডের চিকিৎসা কেন্দ্র, সেখানে কিন্তু নেতৃস্থানীয়রা কেউ যাচ্ছেন। সুতরাং নেতৃস্থানীয়রা যদি কেউ না যান তাহলে সেই জিনিসগুলোকে শক্তিশালী করার কোনো আকর্ষণ নাই। আর এর সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে যে একটা যে কথা আমরা বলি যে কারোর পৌষ মাস কারো সর্বনাশ, ইংরেজিতে যেটা বলা হয় যে ক্রাইসিস সবসময় অপরচুনিটি আনে। আমরা দেখলাম স্বাস্থ্য খাতে যে দুর্নীতি ছিল, স্বাস্থ্য খাতের দুর্নীতি তো অনেক পুরনো এবং বহুল আলোচিত। ঠিক আছে, 2 বছর আগে দুদক যাদেরকে ব্ল্যাকলিস্ট করার কথা বলে দিয়েছে
তাদের কাউকে কিন্তু ব্ল্যাকলিস্ট করা হয় স্বাস্থ্য খাতে, এবং তারাই কিন্তু রেনকোটের নামে পিপি সরবরাহ করলো, তারাই মুন্সিগঞ্জে 95 মাস্ক তৈরি করলেন, এবং ভুয়া মাস্ক যে সাপ্লাই দিচ্ছেন সেটা প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে হচ্ছে ওপেন মিটিং, এবং উনি ওই কনফারেন্সে বলছিলেন যে এটা তো লাইভ যাচ্ছে, আমি তো বেশি কিছু বলতেও পারছি না, আপনারা একটু প্যাকেট খুলে দেখেন যে ওর ভিতরে কি আছে। তাহলে দাঁড়াচ্ছে এটা কি? এক নম্বর কথা হচ্ছে যে অর্থ বরাদ্দ কম, সেই অর্থ বরাদ্দেরও আবার যথাযথ জায়গাতে বরাদ্দ হচ্ছে না, তারপরে যেখানে যা বরাদ্দ হচ্ছে সেখানেও আপনার চুরি চামারির গল্প থাকছে, আর দিন শেষে বাজেট তো ফেরতও যায়। আমরা তো 90% উপরও স্বাস্থ্য সেক্টরের বাজেট কখনো খরচ করতে পারছে না দেখছি। তো সব মিলিয়েই মানে জিনিসটা এসে দায়টা এসে চাপছে কার ঘাড়ে? জনগণের ঘাড়ে, ওই যে আউট অফ পকেট। এখন যার পকেট আছে সে আউট অফ পকেট থেকে দিতে পারবে, যার পকেট নেই সে কি করবে? বিনা চিকিৎসা মারা যাবে। সেটাই আজকে এখন বাংলাদেশের ভবিতব্য। ডক্টর আসাদুজ্জামান, আপনি কি এই জায়গাটাতে কিছু যোগ করতে চান বা যোগ করবেন? এই যে যেটি ডক্টর সবুর বলছিলেন, যে দুটো জিনিস, জি প্লিজ। হ্যাঁ, দুটো জিনিসের কথা বলতে চাই। একটা যেটা শেষে উনি বলেছিলেন যে দুর্নীতির বলেছেন, আমি দুর্নীতি না বলে বলি কোয়ালিটি অফ এক্সপেন্ডিচার। টাকাটা দিয়েছেন, বাজেটে দেওয়া হয়েছে, কম বেশি এই কথাগুলো উনি বলেছেন, সবুজ সাহেব বলেছেন, এটা ঠিকই আছে, কিন্তু যেটা দেওয়া হয়েছে সেটা কিভাবে ব্যাপার হচ্ছে। আমরা বহু আগে থেকে দেখতাম কাগজযুক্ত অমুক জায়গায় অমুক হাসপাতালে 3 বছর ধরে এক্স-রে মেশিন পড়ে আছে, কেনা হয়েছিল, ব্যাপার হয় না, নষ্ট হয়ে গেছে। এইবার করোনার সময় তো এরকম বহু ঘটনা হলো। তো তার মানে হচ্ছে কি, যে টাকাটা দেওয়া হয়েছে সেটাও সঠিকভাবে ব্যবহার হয়নি। তো সেটাই যদি হয়ে থাকে তাহলে টাকা দিয়ে লাভ, একটা বড় প্রশ্ন। কিন্তু সেটার পিছনে কারণ আরেকটা দেখতে হবে, সেটা হচ্ছে এই যে আমরা মেশিন কিনতে, যন্ত্রপাতি কিনতে যত আগ্রহী, সেই মেশিন চালানোর জন্য, যন্ত্রপাতি চালানোর জন্য দক্ষ মানুষ তৈরি করার পিছনে কিন্তু আমাদের আগ্রহ নাই। তো সুতরাং জিনিস কেনা হচ্ছে, ঠিক আছে, সবাই কমিশন পেয়েছে, লাভ হয়েছে, সবকিছু সুবিধা হয়েছে, এটা কত দূর পর্যন্ত যায় তাও বিভিন্ন সময় খবরে কাগজে বার হয়েছে। এইটা একটা কিন্তু বড় ব্যাপার, এবং এখানে রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার আছে, যেটা আমরা কি করবো বা না করবো। এটা আমি সবুজ সাহেব, পাবলিক হেলথ স্পেশালিস্ট বা আমি ইকোনমিস্টে কিচ্ছু হবে না, এটা রাজনৈতিক ব্যাপার। 1, 2 নম্বর হচ্ছে পাবলিক হেলথ সিস্টেমের যে ডেভেলপমেন্ট হয়নি তার একটা কারণ থাকতে পারে। এটা সবুজ সাহেব বলতে পারেন যে আমি রাইট কি রং। আমাদের দেশে যেগুলো পাবলিক হেলথ স্কেয়ার ছিল, কলেরা, ছোটবেলায় দেখেছি লোকে, যেমন এরকম শুনেছি যে রাত্রেবেলা ঝাড়ু উঠানে রাখা যেত না, কলেরা বুঝে এসে ঝাড়ু দিয়ে সব ঝাঁসাপ করে দিয়ে চলে যাবে। এরকম দেখেছি আমি ছোটবেলায়। বসন্ত দেখেছি, তারপরে আরো এই ধরনের ম্যালেরিয়া তো দেখেছি। এগুলো কিন্তু দূর করেছি আমরা, যে কোনো ভাবেই হোক, সহজ ভাবেই। কলেরা দূর হয়েছে, বসন্ত দূর হয়েছে, ম্যালেরিয়াও মোটামুটি সমস্ত। এরপরে কিন্তু পাবলিক হেলথ স্কেয়ার কিন্তু আর কিছু আসে নাই। যেগুলো হয়েছে সেগুলো সবই অসংক্রামক রোগের ব্যাপার, হার্টের প্রবলেম, ডায়াবেটিসের প্রবলেম, এই সমস্ত। কিন্তু যেটা সংক্রামক সেটা কিন্তু এর ভিতর আর হয়নি। এই ভাইরাস মার্স আমাদের এখানে আসে নাই, সার্সও আসে নাই, আসলো শেষ পর্যন্ত কোভিড-19, এবং এমন ভাবে আসলো যে আমাদের পুরো সব মানে প্রকান করে দিল। তো এটাও একটা কারণ যে আমাদের পিছনে চারটা ছিল না, যে আমাদের ঠিক করতে, এটা একটা বড় জিনিস। জি, ডক্টর মোহাম্মদ সবুর, মিস্টার আসাদুজ্জামান যখন এর আগে কথা বলছিলেন তিনি তখন বলছিলেন যে খাদ্যে হয়তো বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ বা থাকতে পারবে, কিন্তু পুষ্টিতে বাংলাদেশের পক্ষে স্বয়ংসম্পূর্ণ থাকা বা নিয়ে ওনার যথেষ্ট সংশয় রয়েছে। এবং এটি আমরা লক্ষ্য করছি যে আসলে বিশেষ করে গ্রামে, বিশেষ করে মেয়েদের মধ্যে যে পুষ্টির সংকট, এবং যে কারণে স্ট্যান্টিং এর কথা বলছিলেন যে বা মেয়েরা বড় হচ্ছে না। তো আপনি কি মনে করেন যে আসলে এই সংকট দূর করবার উপায় কি? কারণ বহু নিউট্রিশনের প্রোগ্রাম, খাদ্য উৎপাদন বাড়লে যে পুষ্টি বাড়বে এটা কিন্তু এত সহজ না, এবং এটি পৃথিবীর সব দেশেই দেখা গেছে যে খাদ্যর উৎপাদন, এবং আমরা সবসময় দেখেছি যখন দুর্ভিক্ষ হয়েছে সব জায়গাতে, দুর্ভিক্ষ
কিন্তু খাদ্যের অভাবে হয়, সেই খাদ্য ক্রয় করার ক্ষমতা ছিল না মানুষের কাছে, সেই কারণে দুর্ভিক্ষ। এখনো যে ব্যাপারগুলো খেয়াল করছেন যে এই যে আমাদের কোভিড এবং এর সাথে আমপান, এই যে বন্যা, সব মিলিয়ে আপনি যে এই যে 50 টাকার নিচে কোনো চাল নেই, তার মানে দাঁড়াচ্ছে কি, আপনার 3 বেলা যারা খেত তারা হয়তো 2 বেলা খাচ্ছে, কেউ হয়তো 1 বেলা খাচ্ছে। আর কি খাচ্ছে, 50 টাকা চালের কেজি হওয়া মানে কিন্তু তার চাল কিনতেই তার সব টাকা শেষ হয়ে যাচ্ছে, তার ফুড বাস্কেটে কিন্তু আর কিছু থাকছে না। সুষম খাবার বলতে আমরা যেটা বোঝাই, একটু সবজি, একটু ডাল, ঠিক আছে। একসময় আমরা যখন লেখাপড়া করেছি 40-50 বছর আগে, তখন আমাদেরকে শেখানো হয়েছে যে গরিবের পুষ্টি হচ্ছে ডাল। গরিব তো মাছ মাংস কিনতে খেতে পারবে না, ডালই হচ্ছে গরিবের প্রোটিন। সেই ডালও আমরা 100 টাকার উপরে কেজিতে নিয়ে গেছি, ঠিক আছে। মরিচও 150-200 টাকার কাছে নিয়ে গেছে। সুতরাং এক লবণ আর চাল ছাড়া গরিবের পাতে কিন্তু আর কিছু নেই। এবং বিভিন্ন গবেষণাতে বারবারই এই কথাটি প্রমাণ হয়েছে যে যখনই আপনার চালের দাম বেড়ে যায়, তখন ফুড বাস্কেটে আর কিছু দেওয়ার সামর্থ্য কিন্তু অনেকের থাকে না। শুধু চালের উপর ভিত্তি করে তো আর, যেটা ডক্টর আসাদুজ্জামান বললেন, যে চালের উপর ভিত্তি করে তো আর পুষ্টি হবে না। পেটের ক্ষুধা হয়তো মিটবে, কিন্তু তার পুষ্টি হবে না। যে কারণে আমরা কিন্তু আমাদের এত আমরা উন্নয়নশীল দেশের দিকে চলে যাচ্ছি। এখনো পর্যন্ত আমাদের যে পুষ্টি ব্যবস্থা, কয়েক বছর আগে তো আরো লজ্জাজনক অবস্থা ছিল, এখন কিছুটা ভালো হয়েছে, কিছুটা কমেছে আমাদের স্টান্টিং, আন্ডারওয়েট সবকিছুতে। কিন্তু এই যে ধাক্কা, এই যে কোভিড, আমপান, বন্যার যে ধাক্কাটা এবার হলো, এবং চালের দাম কিন্তু সরকার কমাতে পারছেন না, দেখেন 50-এর নিচে নামাতে পারছেন না, এবং ওপেন মার্কেট সেল করেও যে একটা রিলিফ দিবেন সেটাও কিন্তু করতে পারছেন না সরকার। তো তার মানে হচ্ছে কি যে এটার কিন্তু একটা ভালো ইফেক্ট পড়বে আপনার পুষ্টির উপর, এবং পুষ্টি সাথে তো স্বাস্থ্যের ওতপ্রোত জড়িত। পুষ্টিহীন হলে পরে তো যে কোনো অসুখই তাকে কবজা করে ফেলবে, ঠিক আছে। এবং এই যে আমাদের যে এত শিশু মৃত্যুর হার, মাতৃ মৃত্যুর হার, এর তো একটি সাইকেলের ভিতর তো এটা, যে অপুষ্ট মা অপুষ্ট শিশুর জন্ম দেয়, সেই শিশুটিও সারা জীবন ধরেই অপুষ্টিতায় টেনে যায়, তারপর সে যখন আর একটা বাচ্চার জন্ম দেয়, সেই বাচ্চাটাও অপুষ্ট হয়। তো এই সাইকেল থেকে কিন্তু আমরা বেরোতে পারছি না। এটা গেল এক। আর অনেকগুলো সামাজিকতার ব্যাপার স্যাপার রয়েছে, যেগুলা বহু আগে আমার মনে আছে যে যখন অমর্ত্য সেন তখনও এত বিখ্যাত হননি, নোবেল লরেট হননি, তখন উনি একটি আর্টিকেল লিখেছিলেন যে এই সাউথ এশিয়াতে আপনার অপুষ্টির ব্যাপারটা কেন। একসময় আমাদেরকে শেখানো হতো যে আমরা গরিব, এই কারণে আমরা অপুষ্ট। তারপর যখন আফ্রিকার ডাটা আমাদের কাছে আসা শুরু হলো, তখন দেখা গেল যে আফ্রিকার লোক তো আমাদের চেয়ে গরিব, কিন্তু অপুষ্ট তো ওরা অত না। তার কারণ হচ্ছে এখানে একটা সামাজিক বিন্যাসের গল্প আছে। আমি যদি খুব শর্টে বলি, তাহলে দেখবেন যে আমাদের এখানে অনেক বাড়িতেই, এটা হয়তো অবস্থার পরিবর্তন হচ্ছে, কিন্তু অনেক বাড়িতে এখন মহিলারা সবার শেষে খান, বাড়ির অন্য সদস্যদের সাথে মহিলারা খান না, পুরুষরা আগে খেয়ে নেন, তারপর মহিলারা খান। এখন সবার শেষে যখন খেতে যান, তখন থাকলে খান, না থাকলে না খান, অথবা যতটুকু থাকে ততটুকুই খান। এই যতক্ষণ পর্যন্ত এই কালচার থেকে আমরা বেরোতে না পারবো, যে অভাব অনটন সংসারে থাকলে সেইটা যদি সবাই ভাগ করে না খায়, সবাই যদি একসাথে নিয়ে না খায়, তাহলে তার দায় দায়িত্ব এসে পড়ছে মহিলার উপর। মহিলাটা অপুষ্ট হচ্ছে, কিন্তু এই মহিলাই তো বাচ্চা জন্ম দিবে, সে বাচ্চাও তার জীবনটা শুরু করলো অপুষ্ট হিসাবে। এটা গেল এক ধরনের একটা বড় সামাজিক। আর আমরা দেখেছি যে আমাদের তথাকথিত উন্নয়ন পুষ্টির বিরুদ্ধে কাজ করে। আমি ছোট একটা উদাহরণ দিই আপনাদের। সেটা হচ্ছে যে একটা সময় গ্রামে হাট ছিল, সপ্তাহে 2 দিন হাট হতো। এখন 2 দিন হাট হতো বলে তো মেহমান তো আর আসা বন্ধ থাকতো না, তাহলে হঠাৎ করে যখন মেহমান চলে আসতো, সেই মেহমানদারি তো করতে হতো। তার জন্য বাসাতে মুরগি থাকতো, পাশের ডোবাতে বা পুকুরে মাছ থাকতো, আপনার আঙিনাতে কিছু সবজি চাষ করা হতো, সুতরাং মেহমানদারি করা যেত। এখন এই যে আধুনিক যে আপনার বাজার ব্যবস্থা, সেটা চিপস এবং কোল্ড ড্রিঙ্কসও নিয়ে গেছে একেবারে প্রত্যন্ত অঞ্চলে। এখন গ্রামে গেলে আপনাকে জিজ্ঞাসা করবে ঠান্ডা চান না গরম চান। ফলে এই যে পারিবারিক যে একটি সুরক্ষা ছিল আপনার পুষ্টির ক্ষেত্রে, কারণ সবসময় তো মেহমান আসতো না, তাহলে মেহমান না আসলে পরে ওই ডিমটা, ওই মাছটা, ওই সবজিটা বাড়ির লোকজনই খাওয়া দাওয়া করতো। কিন্তু এই যে উন্নয়নের ফলে আমাদের যে মডার্ন মার্কেটিং টেকনিক দিয়ে কিন্তু আমাদের ওই সিস্টেমটা ভেঙে দিল। এখন কিন্তু আর হাটের গল্প নেই, প্রতিদিনই বাজার। এখন
মেহমান গেলে পরে বাজার থেকে কিনে নিতে মেহমানদের করা যাচ্ছে। তো এরকম অসংখ্য উদাহরণ পাওয়া যাবে। তো সেইগুলো যদি আমরা ঠিক না করতে পারি, শুধুমাত্র খাদ্য উৎপাদন বৃদ্ধি করে, আমরা সবসময় যেটা বলছি যে ডাইভার্সিফাইড ফুড খেতে হবে। এখন ডাইভার্সিফাইড ফুড, এক নম্বর কথা হচ্ছে যে থাকতে তো হবে, দুই নম্বর কথা হচ্ছে যে মানুষকে তো সেটা অ্যাফোর্ড করতে হবে, আবার জানতেও হবে। আমরা সবসময় সারাটা আমাদের কিন্তু মাথা পিছু চাল আমরা সবচেয়ে বেশি খাই। মানে খুব ভালো উদাহরণ হচ্ছে ঢাকাতেও যদি আপনি চাইনিজ বা থাই রেস্টুরেন্টে যে ভাতের অর্ডার দেন, তাহলে ভাত আসে কিন্তু বাটিতে করে, আর বাংলা রেস্টুরেন্টে যে ভাতের অর্ডার দেবেন আসবে গামলা করে। ঠিক আছে, এটাই বলছে যে আমরা কতটা চাল খাই। আমরা কিন্তু পার হেড সবচেয়ে বেশি চাল, চাল দিয়ে আমরা পুষ্টিটা করার চেষ্টা করি। আর সেটা আরো বেশি হয় যখন চালের দাম বেড়ে যায়, তখন আর কিছু অ্যাফোর্ডই করা যায়। 50 টাকা কেজি চাল হলে পারে ওনারা ওই মানে লবণ আর চাল ছাড়া আর কিছু হয়তো অনেক পরিবার অ্যাফোর্ডই করতে পারে। সুতরাং পুষ্টির ব্যাপারটি করতে গেলে পারে কিন্তু সামগ্রিক একটি ব্যাপার হবে। এবং যেটি আপনি যেটা বলছিলেন যে পৃথিবীর সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট ইন নিউট্রিশন আমরা কিন্তু করেছি। আমাদের যে বিশ্ব ব্যাংকের বিআইএনপি এবং এনএনপি যে প্রজেক্ট ছিল, those are the largest investment in the world for nutrition. তারপরেও কিন্তু আমরা পুষ্টির অবস্থা খুব একটা উন্নয়ন করতে পারি না। তার কারণ হচ্ছে যে পুষ্টিটা শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাতে। এটি হচ্ছে ডক্টর আসাদুজ্জামান যেটা বলছেন, দেখেন ফুড সিকিউরিটির সাথে পুষ্টি কিভাবে জড়িত। চালের দাম বাড়লে কিভাবে পুষ্টিটা এফেক্ট করছে। এখন চালের দাম নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব তো আর স্বাস্থ্যের না, কিন্তু এফেক্টটা স্বাস্থ্যের আসে, ক্ষতিটা যেটা হয় স্বাস্থ্যের। সুতরাং পুষ্টির ব্যবস্থাটা করতে গেলে পারে আমাদের আছেন জাতীয় পুষ্টি কাউন্সিল আছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আছে 23টি মন্ত্রণালয়ের মিলিত অ্যাকশন প্ল্যান আছে, কাগজে কলমে সবই আছে আমাদের। কিন্তু সমস্যা হচ্ছে যে এটির বাস্তবায়ন খুব একটা নেই, এবং যে কারণে আমরা এর থেকে ফল খুব একটা নিতে পারছি। ডক্টর আসাদুজ্জামান, আপনি যদি এখানে কিছু যোগ করতে চান যোগ করতে পারেন, কিন্তু আমি অন্য একটা প্রসঙ্গে আপনার মতামত শুনতে চাইবো। সেটা হচ্ছে যে আমরা গত কয়েক বছর ধরে, অনেক দিন ধরেই গোটা পৃথিবী জলবায়ু পরিবর্তন নিয়ে খুবই চিন্তিত, উদ্বিগ্ন, এবং বাংলাদেশ তার মধ্যে একটি বড় ঝুঁকিপূর্ণ দেশ। তো এই মহামারী কি আসলে সেই চিন্তা থেকে গোটা পৃথিবীকে অনেকখানি দূরে সরিয়ে দিল কিনা, এটি একটি প্রশ্ন। আর আমরা দেখতেই পাচ্ছি যে অনেকেই বলবার চেষ্টা করছেন যে এই কোভিড-19 কারণে আসলে প্রকৃতি এখন অনেক আনন্দে আছে। এখন পশু পাখি প্রাণী, নদী নালা সমুদ্র সবাই খুব স্বস্তিতে আছে, কারণ প্রকৃতির উপরে যে অবিচার আমরা মানবজাতি করেছি কোভিড-19 কারণে, সেই অবিচার আসলে আমরা সেইভাবে করতে পারছি না। কাজেই প্রকৃতি এখন অনেক বেশি আনন্দিত, অনেক বেশি হেসে গেলে বেড়াচ্ছে। আপনি কি মনে করেন ডক্টর আসাদুজ্জামান? অনেকটাই বলি। হ্যাঁ, কিছুদিন যখন মার্চ মাসে প্রথম আমাদের লকডাউন এবং এই সমস্ত আসলো, তারপরে কয়েকদিন পরে ডেইলি স্টার বা কোনো কাগজে বের হলো যে কক্সবাজারের সমুদ্র সৈকতে লাল কাঁকড়া দেখা যাচ্ছে, অনেকদিন দেখা যেত না। আমি আমার নিজের বাড়িতে দেখি যে আগে অত বেশি ছিল না, প্রত্যেকদিন আমার বারান্দায় 4-5টা টিয়া এসে বসে। তো এটা সত্য যে প্রকৃতি কিছুটা আরাম পেয়েছে, এটা হয়তো ঠিক, কিন্তু এটা তো সাময়িক ব্যাপার। মানুষ সরে এসছে বলে প্রকৃতির অন্যান্যরা সেই জায়গা দখল করেছে। আবার মানুষ যখন ফেরত যাবে তারা আবার ডিসপ্লেস হয়ে যাবে। এখানে একটা ব্যালেন্সের দরকার আছে, সেটাও দীর্ঘমেয়াদী ব্যাপার। কিন্তু আপনি ক্লাইমেট চেঞ্জের কনটেক্সটে যেতে, এইটা ঠিকই প্রথম দিকে মনে হয়েছিল যে কোভিড-19 বোধহয় ক্লাইমেট চেঞ্জ থেকে চোখ সরিয়ে, এবং মানুষ যখন আপনি বিপদ দেখে তখন দূরের বিপদটা অত বেশি চোখে পড়ে না, এটা ঠিকই আছে। কিন্তু এখন আবার এটা ইতিমধ্যে ফেরত আসছে, মাঝে মধ্যে 2-3টে জিনিস পরিষ্কার ভাবে এসছে। একটা হচ্ছে যে আপনার ইভেন বরফের মধ্যেও যে আগুন জ্বলে, এবার আমরা দেখতে পাচ্ছি আর্কটিকে আগুন জ্বলছে বিভিন্ন জায়গায়, আর্কটিক সার্কেল। অ্যান্টার্কটিকাতে বরফ কমেছে, গ্রিনল্যান্ডের বরফ অনেক কমে গিয়েছে, এটা আমরা জানছি। এবং এগুলো সবই সেই উষ্ণায়নের ফল। শেষ পর্যন্ত সেটা সি লেভেল রাইজে আসবে এবং বাংলাদেশে হাড়ে হাড়ে টের পাবে। তো সুতরাং এই ব্যাপারগুলো যে চলে গেছে তা নয়, ইতিমধ্যে আমাদের ফেরত আসছে। এবং এই কথা বারবার বলা হচ্ছে যে কোভিডের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি ঠিকই, কিন্তু আমাদের বড় প্রবলেম
হয়ে পড়ে আমাদের এক্সিস্টেন্সিয়াল প্রবলেম, আমাদের বেঁচে থাকার যে লড়াই, সেটা এটাকে রেখেই আমাদের অন্য জিনিসগুলো করতে হবে। এবং আপনারা জানেন যে এই বছর নভেম্বর ডিসেম্বর মাসে গ্লাসগোতে যে কপ হওয়ার কথা ছিল সেটা শিফট করে সামনের বছরের নভেম্বর ডিসেম্বর হচ্ছে। সুতরাং সেটা আসবে। এবং ইতিমধ্যে বাংলাদেশেও কিন্তু ব্যাপারে নজর নাই। সেই মুহূর্তে 3টে জিনিস ঘটছে বলে আমি জানি। একটা বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি এন্ড অ্যাকশন প্ল্যান, যেটা আপডেটিং হচ্ছিল, সেটা মোটামুটি একরকম শেষের পর্যায়ে আছে এবং সেখানে বাংলাদেশের কি অবস্থা হতে পারে সেই কথা আছে। এবং কোভিডের কথাটা বলা হয়নি তখন, কারণ কোভিডের আগে লেখা শেষ হয়েছিল, কিন্তু কোভিডের ব্যাপারটা হয় নিয়ে আসতে হবে এখন সেখানে। আমরা ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান শুরু করি, কাজ শুরু হয়েছে এবং সামনে 2030 এবং 2050 পর্যন্ত বাংলাদেশকে কি মেজাজ দিতে হবে সেটা এখানে এই গবেষণা হবে। এছাড়া ওই ন্যাশনাল কন্ট্রিবিউশন যেটা গ্রিন হাউস গ্যাস এবং এই গ্রিন হাউস গ্যাসের ব্যাপার, সে ব্যাপারেও সমীক্ষা হচ্ছে। সুতরাং বাংলাদেশে কিন্তু আমরা যদিও প্রথম দিকে মনে হচ্ছিল কোভিডের কারণে সব হারিয়ে যাচ্ছে, তা কিন্তু হারিয়ে যাচ্ছে না, সেগুলো সামনে আবার আসবে এবং কোভিড প্রশমিত হলে এগুলো আরো সামনে বেশি আসবে। এইটা কি যে প্রথম মনে হচ্ছিল কোভিডের সামনে বোধহয় ক্লাইমেট চেঞ্জ হারিয়ে গেল, বায়োডাইভার্সিটি হারিয়ে গেল। আমরা ইতিমধ্যে জানি যে বায়োডাইভার্সিটির অবস্থা খুবই খারাপ এবং কত পার্সেন্ট যেন আমি সেদিন আমার ঠিক খেয়াল নেই, 70% প্রেজেন্ট প্ল্যান্স মে বি এক্সটিংক্ট, এরকম ধরনের কথা বলা। সেটা হলে তো মানুষ নিজেও বাঁচবে না, প্রকৃতি যদি না বাঁচে মানুষ বাঁচবে না। সুতরাং প্রকৃতিও বাঁচতে হবে, মানুষকেও বাঁচতে হবে। প্রকৃতিকে বাঁচানোর জন্য ক্লাইমেট চেঞ্জেও আমাদের মন করতে হবে। আরো একটা বড় ব্যাপার আছে, ক্লাইমেট চেঞ্জের কারণে কিন্তু যে জিনিসের কথা আমরা বলছি যে ফুড প্রোডাকশন, সেটা কিন্তু সাংঘাতিক ভাবে ব্যাহত হবে। ইতিমধ্যে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, অন্যান্য জিনিসের দরকার নাই। আপনার টেম্পারেচার রাইজ তো হচ্ছেই, এটা আনডিসপিউটেড, এবং এই কারণে যেটাকে বলা হয় ফেনোলজিক্যাল চেঞ্জ, মানে হচ্ছে লাইফ সাইকেলের যে চেঞ্জ, কোন সময় রিপ্রোডাকশন হবে বা ফ্রুটিং হবে, কোন সময় ফলটা আসবে বা মাছ কোন সময় ডিম ছাড়বে, এগুলো সবগুলোর উপরে কিন্তু পৃথিবীব্যাপী দেখা যাচ্ছে যে সময় কমে আসছে, সময়ের আগেই ডিম পাচ্ছে, তার সেই ডিম থেকে ভালোভাবে বাচ্চা হচ্ছে না, বাচ্চার ইয়ে হচ্ছে না, বলে আপনার বেঁচে থাকার ক্ষমতাটা কম হচ্ছে। আমাদের যেরকম মানে অপুষ্ট মায়ের বাচ্চা যেরকম আগে বললেন সব অপুষ্ট বাচ্চা হয়, এখানেও সেরকম ধরনের হচ্ছে। বাংলাদেশে কি হচ্ছে, রাইস ক্ষেত্রে কিছু হচ্ছে কিনা আমরা এখন জানি না, কারণ আমাদের সায়েন্টিস্টরা কিছু বলেন নাই। কিন্তু আমি একটা এক্সাম্পল দিই আপনাকে, ছোট্ট ভাবে। রবীন্দ্রনাথের একটা গান আছে, স্বাগত তুমি কি আভাস দিল, একটা গান আছে, সেখানে আজকে বলছে শরৎ আসছে, সেই জন্য বলছে কদম ঝরে হায় হায় হায়। আর বাংলাদেশ এখন কি হচ্ছে, আমরা দেখি নভেম্বর মাসেও কদম আছে, তার মানে ক্লাইমেট চেঞ্জের এমনই ইম্প্যাক্ট হয়েছে যে নভেম্বর মাসেও কদম ফুল ফুটছে। ধানের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের সায়েন্টিস্ট কিছু বলেন নাই। ধানের ক্ষেত্রে নিঃসন্দেহে এরকম ঘটছে, তার মানে হচ্ছে যে সব ধরনের ধান হবে না, সব ধরনের বেগুন হবে না, সব ধরনের ঢেঁড়স হবে না। কতটুকু হবে না আমরা জানি না, আমাদের বিজ্ঞানীরা এক পর্যন্ত বলেন। যেহেতু পৃথিবীর অন্যান্য দেশে হচ্ছে, আমাদের এখানে এটা হতে বাধ্য। নিঃসন্দেহে হচ্ছে, লোকচক্ষুর অন্তরালে হচ্ছে। যখন এটা আমাদের আঘাত করবে তখন আমরা হাই হাই, তার আগে আমাদের ব্যবস্থা নেওয়া উচিত। ডক্টর মোহাম্মদ সবুর, আমরা একেবারে শেষ প্রান্তে জাস্ট 2 মিনিট সময় যদি কনক্লুড করবার জন্য আলোচনাটা, বা আর বিশেষ কিছু যোগ করবার থাকে, ডক্টর সবুর। যেটা আলোচনা হলো, খেয়াল করেন যে উন্নয়নের জন্য, জীবিকার জন্য স্বাস্থ্য কিন্তু লাগবে। এটি এমডিজির সময় থেকেই স্বীকৃতি পেয়ে এসছে, এসডিজির সময় স্বীকৃতি পেয়েছে, কোভিড এর কারণে তো আরো বেশি স্বীকৃতি পেল। যে স্বাস্থ্যকে অবহেলা করে না জীবিকা টিকে থাকবে, না উন্নয়ন টিকে থাকবে। ঠিক আছে, সুতরাং স্বাস্থ্যের দিকে নজরটা দিতে হবে। এখন যদি আমাদের নীতি নির্ধারক যারা আছে তারা মনে করেন যে ফ্লাইওভার, বিদ্যুৎ, ঠিক আছে, পদ্মা সেতু, এগুলাই
উন্নয়নের কিন্তু এইগুলাতে ব্যবহার করতে গেলে তো মানুষকে স্বাস্থ্যবান হতে হবে। সুতরাং স্বাস্থ্যের ক্ষেত্রে নজর দিতে হবে, এবং এই স্বাস্থ্য কিন্তু শুধু স্বাস্থ্য না, স্বাস্থ্য, পুষ্টি, জনসংখ্যা সবটা মিলিয়ে। খেয়াল করে আমরা কিন্তু জনসংখ্যা কার্যক্রম অনেকটা স্থবির করে ফেলেছি। তার কারণ হচ্ছে যে আমাদের নেতৃত্ব থেকে বলা হচ্ছে যে জনসংখ্যা বোঝা না, সম্পদ। এখন আমাদের সম্পদ ইউরোপের জঙ্গলে জীবন দিচ্ছে, আপনাদের সম্পদ থাইল্যান্ডের গণকবরে পাওয়া গেছে, আমাদের সম্পদ ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মারা গেছে। এই সম্পদ কি আমরা সম্পদ হিসাবে গণ্য করব, না জনসংখ্যার যে 1 নম্বর সমস্যা ছিল, জনসংখ্যা নিয়ন্ত্রণ করার যে দরকার ছিল, সেই কাজটি করব? সেখানেও কিন্তু আমরা যথাযথ করতে পারি। এই যে সৌদি আরবে যাওয়ার জন্য যে গত 1 সপ্তাহ বা 10 দিন ধরে যে ব্যাপারগুলো আমরা দেখছি, এগুলা হচ্ছে কি আমরা যে জনসংখ্যার আধিক্যে যে ভুগছি তারই কিন্তু নমুনা। সুতরাং স্বাস্থ্য, পুষ্টি, জনসংখ্যা এই দিকগুলোতে যদি আমরা নজর যথাযথভাবে না দিই, তাহলে কোনো উন্নয়নই কিন্তু হবে না অথবা টিকে না, এটাই সত্যি কথা। কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের যারা নীতি নির্ধারকরা আছেন তারা মনে করছেন যে স্বাস্থ্য বাদেই চলবে। সত্যি কথা হচ্ছে যে স্বাস্থ্য বাদে চলবে না, যেটা কোভিড-19 দেখিয়েছে। এর থেকে যদি আমরা শিক্ষা নিই, তাহলে হয়তো সামনের দিনগুলা আর একটু ভালো হবে আমাদের সমাজে। ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান, আপনার ফাইনাল রিমার্কস। জি, সবুর সাহেব যা বললেন আমি তার সাথে এইটুকু অ্যাড করব যে আমাদের জীবিকা তো ঠিক রাখতেই হবে। জীবিকা যদি আমি ঠিক রাখতে চাই, স্বাস্থ্য যদি ঠিক রাখতে চাই, পুষ্টি যদি ঠিক রাখতে চাই, তাহলে আমাদের কৃষিকে বাঁচিয়ে রাখতে হবে। কেবল বাঁচিয়ে রাখা নয়, এটাকে সামনে আরো অনেক বেশি অ্যাডভান্স করতে হবে। এবং এটার জন্য কিন্তু আমাদের কৃষির জন্য যত ব্যবস্থা নেওয়া সেগুলো নিতে হবেই। আরেকটি জিনিস আমি বলবো, সেটা হচ্ছে এই যে প্রযুক্তির ব্যাপারটা একটা বিরাট বড় ব্যাপার। বহু ধরনের প্রযুক্তি আছে যে ব্যবহার করা সম্ভব, এবং আমি মনে করি যে বাংলাদেশ সেটা করতে পারে। এই কারণে আগে আমি যখন প্রথম জীবন করেছিলাম, তখন যখন আমি কৃষকদের মধ্যে আলাপ করতে যেতাম, তখন প্রায় কাউকেই খুব বেশি একটা লেখাপড়া শিখেছে দেখতে নেই। এখন অন্তত 20 থেকে 25% কৃষকরা কিন্তু প্রায় ক্লাস 8-9 এমনকি ম্যাট্রিক পাস পেয়েছে। আমি গ্র্যাজুয়েট কৃষকও পেয়েছি। তারা অ্যাকচুয়ালি হাতে কলমে করেন। এইনাদেরকে সামনে নিয়ে আসতে হবে, এবং এরাই হবে প্রধান চালিকা শক্তি উন্নতি করা, এবং তাতেই বাংলাদেশ কিন্তু শেষ পর্যন্ত বাঁচবে বলে মনে করি, এবং এদিকে জোর দেওয়া উচিত। অনেক অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুস সবুর এবং ডক্টর এম আসাদুজ্জামান। দর্শক, একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং আরেকজন অর্থনীতিবিদ কথা বলছিলেন বর্তমান প্যান্ডেমিক পরিস্থিতি এবং তার প্রভাব, ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে। দুজনই মনে করেন যে মানুষ বাঁচাতে হবে এবং জীবন জীবিকা দুটোর মধ্যে সমন্বয় সাধন করতে হবে। মানুষও বাঁচাতে হবে, অর্থনীতিও বাঁচাতে হবে। একটিকে বাদ দিয়ে আরেকটি কোনো অবস্থাতে নেই, এবং অবশ্যই মানুষকে বাঁচানোটা অগ্রাধিকার পাবে। এবং ডক্টর সবুর যেটি বলছিলেন যে তিনি মনে করেন যে এখনো প্রথম ওয়েভটাই চলছে, এবং এটি আসলে কবে থেকে মুক্তি মিলবে সেটি এখন পর্যন্ত নিশ্চিত নয়, এবং সেকেন্ড ওয়েভ আসলে পরিস্থিতি হয়তো আরো খারাপ হতে পারে। এবং ডক্টর আসাদুজ্জামানও সেখানটাতে বলছেন যে টেস্ট করতে হবে, দুজনই মনে করেন, এবং টেস্ট না করলে আসলে সংক্রমণ থেকে বাঁচা যাবে না। এবং সরকারকে ডক্টর আসাদুজ্জামান কথা বলতে গিয়ে বলছিলেন যে অনেক রকমের প্রণোদনা দেওয়া হয়েছে, কিন্তু এই প্রণোদনা আসলে যাদের পাওয়া তারা পেয়েছে কিনা, যাদেরকে দেয়া দরকার ছিল তাদেরকে দেয়া হয়েছে কিনা, এগুলো নিয়ে এখনো রকম যথেষ্ট প্রশ্ন তুলবার সুযোগ রয়েছে। এবং সরকারকে আসলে ভিন্ন ভিন্ন ধরনের সহায়তা দেওয়ার দিকে মনোযোগ দিতে হবে, এবং সেগুলো খুঁজে বের করবার দিকে মনোযোগ দিতে হবে। কৃষিকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে, এবং কৃষির উপরে ভরসা রাখতে চান সেটি ওনারা বলেছিলেন। এবং খাদ্যে হয়তো স্বয়ংসম্পূর্ণ থাকবে বাংলাদেশ, সেটি নিয়ে সংশয় না থাকলেও দুজনের মধ্যে, আমার দু অতিথির মধ্যেই কিন্তু পুষ্টির স্বয়ংসম্পূর্ণতা নিয়ে প্রশ্ন রয়েছে, এবং ওনারা মনে করেন যে সেই জায়গাটা বড় ঘাটতি রয়েছে। এর একটা বড় কারণ হচ্ছে আমাদের সামাজিক সংস্কৃতি, এখানে বিতরণের যে সমস্যা সেটি ওনারা সংকট দেখতে পান, এবং বলছেন যে খাদ্য উৎপাদন যখন বাড়ে তখন আসলে পুষ্টির সংকটটাও
বাড়তে থাকে অনেক জায়গায়, কারণ উৎপাদন বাড়া মানেই কিন্তু বিতরণ বাড়া নয়, এবং বিতরণের মধ্যে যে বৈষম্য আছে সেটিও ওনারা তুলে ধরবার চেষ্টা করেছেন। আমাদের এখানে নানান খাতে, স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, কৃষির ক্ষেত্রে বলি, অন্য জায়গায় বলি, যন্ত্রের প্রতি এক ধরনের আগ্রহের কথা ওনারা বলেছেন, এবং সেখানে নানা রকমের বাণিজ্য থাকে যেগুলো ওনারা আলোচনা করতে গিয়ে যে দুর্নীতির প্রসঙ্গ টেনে এনেছেন। কিন্তু যন্ত্র চালাবার জন্য যে জনশক্তি দরকার, সেই জনশক্তি তৈরি দিবার অর্থাৎ মানব শক্তি তৈরি করবার ক্ষেত্রে মনোযোগটা কম নীতি নির্ধারকদের, সেই জায়গাটায় মনোযোগ দিতে হবে। আমরা জনশক্তি বা মানব শক্তির কথা বলি, এবং তার কিছু উদাহরণ ডক্টর সবুর আলোচনার মধ্যে নিয়ে এসেছিলেন যে আমাদের মানব শক্তি এখন থাইল্যান্ডে, মালয়েশিয়াতে, ভূমধ্যসাগরে নানান জায়গায় নানা সংকটের মধ্যে আছে। কাজী জনসংখ্যা নিয়ন্ত্রণকে বা জনসংখ্যাকে কিভাবে ম্যানেজ করা হবে সেই জায়গাটায় মনোযোগ দেবার কথা বলেছেন ওনারা। এবং এই যে তথাকথিত উন্নয়ন, নানা রকমের উন্নয়ন হচ্ছে সেটি বলছিলেন, কিন্তু এই ধরনের উন্নয়ন আসলে প্রকৃতির বিরুদ্ধে যে কাজ করে সেটিও ওনারা দুজন দেখাবার চেষ্টা করেছেন, এবং প্রকৃতির সঙ্গে আসলে এক ধরনের সন্ধি মানব জাতিকে করতে হবে। যে কারণে মনে করেন এই প্যান্ডেমিক চলে গেল, যে জলবায়ু পরিবর্তনের যে সংকট এবং তার ফলে বাংলাদেশের মতো দেশগুলোর যে ঝুঁকি, সেই ঝুঁকি আসলে আরো বড় আকারই থাকবে। কাজে এই বিষয়ে আসলে এখন থেকেই আরো অনেক বেশি কাজ করবার দিকে মনোযোগ দিতে বলেছেন। এবং স্বাস্থ্য খাত বাংলাদেশে কখনোই খুব একটা অগ্রাধিকার পায়নি, সেটিও ওনারা দুজনেই স্মরণ করিয়ে দিয়েছেন, এবং সেটি স্মরণ করিয়ে বলছিলেন যে স্বাস্থ্য খাতের বড় বড় সংকট হচ্ছে এই খাতে বরাদ্দ কম, দ্বিতীয় সংকট হচ্ছে এই খাতের সঙ্গে সংশ্লিষ্টদের সক্ষমতার অভাব রয়েছে, যে কারণে বাজেট ফেরত যায়, এবং তৃতীয়ত যেটি আমরা সবাই জানি সেটি হচ্ছে দুর্নীতি এবং কোয়ালিটি অফ এক্সপেন্ডিচারের কথাও আলোচনার মধ্যে এসেছে। কাজে এইসব বিষয়গুলোতে মনোযোগ দেওয়া দরকার, এবং আমরা আশা করব যে এই আলোচনা আমাদের নীতি নির্ধারকরা বিবেচনার মধ্যে রাখবেন, এবং হয়তো সেগুলো বিবেচনায় নিলে তা থেকে দেশ এবং দেশের মানুষের খানিকটা হলো কল্যাণ হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।